তেলের দাম বাড়ানো মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া, বলছেন আব্বাস। এদিকে জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে, বলছেন আমিনুল। জানাবো রাষ্ট্রকে মাংসের টুকরোর মতো ছিন্ন ভিন্ন করা হচ্ছে, বলছেন স্বপন। কাদেরকে এড়িয়ে চলছেন গুরুত্বপূর্ণ নেতারা। এবং সর্বশেষ জানাবো বেনজির সহযোগীদেরও জিজ্ঞাসাবাদ করবে দুদক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তেলের দাম বাড়ানো মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া, বলছেন আব্বাস। জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস, সেখানে 2.5 টাকা দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতি জায়গায় এর প্রভাব পড়ে। এ সময় মির্জা আব্বাস বলেন, আগে শুনতাম বার্গিরা দেশে এসে লুট করে নিয়ে চলে যেত, এখন বর্গিরাই ক্ষমতায় বসে আছে, তারা লুট করে চলে যায় না, সম্পদ বিদেশে পাচার করে সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন। যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি আজীবন টিকে থাকবে, বিএনপি মানুষের মননেমন গজে থাকবে। জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে, বলছেন আমিনুল। জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগ সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ খুব ভয়ে আছে, যখন তখন এই সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে, সে ভয়ে তারা আতঙ্কিত। আমিনুল হক বলেন, সে কারণেই তারা আজ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, জুলুম, নিপীড়ন, নির্যাতন চালিয়ে একটা ভয় ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু তারা করতে পারেনি। গত 15টা বছর শত নির্যাতন, নিপীড়নের মধ্যে বিএনপি একটা নেতাকর্মীকেও দল ছাড়াতে পারেনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের স্বাধীন মত, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে বিএনপির এই আন্দোলন। আওয়ামী লীগের নির্বাচন দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। উল্লেখ করে আমিনুল হক বলেন, 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের সাজানো ডামি নির্বাচন আমরা দেখেছি, চলমান উপজেলা পরিষদ নির্বাচনেও দেখেছি। দুটি নির্বাচনে জনগণের প্রতি আমাদের আহ্বান ছিল একতরফা সাজানো নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে না যায়, জনগণ সেটাই করেছে। রাষ্ট্রকে মাংসের টুকরোর মতো ছিন্ন ভিন্ন করা হচ্ছে, বলছেন স্বপন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, শুধুমাত্র একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরার মতো ছিন্ন ভিন্ন করা হচ্ছে। রাষ্ট্রের এই অধঃপতন 30 লাখ মানুষের আত্মনাদকে ন্যায্যতা দেয় না। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি ও লুণ্ঠের পরিবেশ ও ক্ষেত্রে প্রস্তুত করে দিচ্ছে। তার বিনিময়ে প্রজাতন্ত্রের কতিপয় কর্মচারী অবৈধ, নিষ্ঠুর ও নির্দয় প্রকৃতির স্বৈর শাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের প্রশ্রয় এবং আশকারা ছাড়া বেনজিরের ন্যায় ফ্রাঙ্কেনস্টাইনদের উত্থান কোনো ক্রমেই সম্ভব নয়। সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে। সাধারণ সম্পদ বলেন, দলীয় কায়ামি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। সম্ভাব্য অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং দুঃশাসনের জাতাকলে দেশের জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। হতাশায় জনগণের ক্ষোভ যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। দুর্নীতিবাদ সরকার এবং দুর্নীতিভিত্তিক শাসন ব্যবস্থা দুটোই বিদায় করতে হবে। সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারলেই বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসন হতে পারে। সমাবেশে সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে যারা ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সেই ভয়ঙ্কর অপরাধীদের দ্রুত বিচারের শপথ করুন। কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নয় এবং কেউ রাষ্ট্রের জন্য অপরিহার্য নয়। রাষ্ট্র সমাজ এখন পরিবর্তনের সন্ধিক্ষণে। কাদেরকে এড়িয়ে চলছেন গুরুত্বপূর্ণ নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওবায়দুল কাদের ভাগ্যবান একজন ব্যক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। টানা 3 বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল এবং মন্ত্রণালয় সামলাতে তিনি হিমশিম খান না, বরং ভালোই উপভোগ করেন। প্রতিদিনই তিনি দলীয় কার্যালয়ে অথবা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপস্থিত হন এবং সাংবাদিকদের ব্রিফ করেন। আর এই ব্রিফের প্রধান বিষয় থাকে বিএনপিকে গালমন্দ করা, বিএনপির সমালোচনা করা। বিভিন্ন ইস্যু নিয়ে তিনি হামেশাই কথা বলেন। মন্ত্রণালয়ের বিষয় নিয়েও তিনি মাঝে মাঝে তার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের গালমন্দ করা এবং সাংবাদিকদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুললেও ওবায়দুল কাদের মিডিয়া বান্ধব একজন ব্যক্তি হিসেবেও পরিচিত। তিনি সবসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পছন্দ করেন এবং এই কারণেই তিনি প্রতিনিয়ত ইস্যু থাকুক না থাকুক সংবাদ সম্মেলন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চান তিনি যখন সংবাদ সম্মেলন করছেন তখন দলের সিনিয়র নেতারা তার চারপাশে থাকুক। তিনি সংবাদ সম্মেলন করতে করতে পাশের নেতাদের দিকে তাকান। তারা মাথা নেড়ে ওবায়দুল কাদের বক্তব্যে সম্মতি জানান, আবার অনেক সময় হেসেও সম্মতি জানাতে হয়। ওবায়দুল কাদের এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করেন সংবাদ সম্মেলন
সম্মেলনে। গুরুত্বপূর্ণ নেতারা আসলে তিনি অসন্তুষ্ট হন, তাদেরকে ফোন করে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য আসতে বলেন। সাধারণ দেখা যায় যে সমস্ত আওয়ামী লীগ নেতাদের তেমন কোনো কাজ নেই বা যারা মন্ত্রিত্ব পাননি তারাই ওবায়দুল কাদেরের চারপাশে সবসময় থাকেন। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনগুলোতে নিয়মিতভাবে দেখা যায় সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, মির্জা আজম, বি.এম. মোজাম্মেলের মতো নেতাদেরকে। তবে এতে সন্তুষ্ট নন ওবায়দুল কাদের। তিনি চান দলের আরো গুরুত্বপূর্ণ নেতারা আসুক, বিশেষ করে দলের যারা সিনিয়র আছেন তারা যেন সংবাদ সম্মেলনে উপস্থিত হন, সেটি তিনি প্রত্যাশা করেন। কিন্তু ইদানিং এই নিয়মিত সংবাদ ব্রিফিং এ দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতারা গড়হাজির থাকছেন। তারা নানান কৌশলে এড়িয়ে যাচ্ছেন ওবায়দুল কাদেরের। সাম্প্রতিক সময়ে সম্মেলনগুলোতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর রাজ্জাকের মাত্র ২-১ বার দেখা গেছে। অধিকাংশ সময় তিনি উপস্থিত থাকেন না। ১১ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হওয়ার পর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানককে সর্বোচ্চ ৩ বার দেখা গেছে সংবাদ সম্মেলনে। অন্য সময় তিনি মন্ত্রণালয় এবং এলাকার ব্যস্ততার কারণে সেখানে আসেননি বলে জানানো হয়েছে। আওয়ামী লীগের আরেক প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমানকে দেখা গেছে মাত্র ২ বার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আগে নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেন, কিন্তু ইদানিং তার সংবাদ সম্মেলনে উপস্থিত কমেছে। যদিও মাঝে মাঝে তাকে দেখা যায়। আওয়ামী লীগের আরো ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং ডক্টর দীপু মনি প্রায় অনুপস্থিত থাকেন। তারা এখান থাকেন না। ডক্টর হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, এই যৌক্তিক কারণে তিনি থাকতে পারেন না বলে জানা গেছে। ডক্টর দীপু মনি হঠাৎ করে এই সংবাদ সম্মেলনে আসেন, তবে তিনি নিয়মিত নন। বাহাউদ্দিন নাসিম একসময় এই সংবাদ সম্মেলনে নিয়মিত থাকতেন, কিন্তু এখন তিনি কম উপস্থিত থাকছেন। এই নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে যে ওবায়দুল কাদেরের এই সংবাদ সম্মেলনগুলো কি পাংশে একগুঁয়েমিতে ভরা হচ্ছে? আর এই কারণেই কি দলীয় সিনিয়র নেতারা এই সংবাদ সম্মেলনগুলো এড়িয়ে যাচ্ছেন? এই ধরনের সংবাদ সম্মেলনে প্রতিনিয়ত করার দরকার কি তা নিয়েও কেউ প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করেন যে এই ধরনের সংবাদ সম্মেলন প্রতিদিন দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির করা উচিত নয়। বিভিন্ন যুগ্ম সাধারণ সম্পাদককে দিয়ে সংবাদ সম্মেলনগুলো করানো যেতে পারে। কেউ প্রশ্ন তুলেছেন প্রতিদিন সংবাদ সম্মেলন করতে হবে কেন? আর এসব কারণেই কি সিনিয়র নেতারা ওবায়দুল কাদেরকে এড়িয়ে যাচ্ছেন? আওয়ামী লীগ কার্যালয়ে গেলে এই গুঞ্জন শোনা যায়। বেনজির সহযোগীদেরও জিজ্ঞাসাবাদ করবে দুদক। দুর্নীতি দমন কমিশন আগামী ৬ ও ৯ জুন বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে তলব করেছেন। কিন্তু এই ২ দিন বেনজির পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশনে আসবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বেনজির আহমেদ এখন দেশে নেই। তিনি দুবাইতে অবস্থান করছেন। তার পরিবারের কোনো সদস্য দেশে নেই। ১২ এপ্রিল তিনি দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। এর ফলে দুর্নীতি দমন কমিশনে সরাসরি উপস্থিত না হয়ে বেনজির আহমেদ হয়তো তার আইনজীবীকে প্রেরণ করবেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্র এমনটাই জানাচ্ছেন। দুর্নীতি দমন কমিশন মনে করছে তিনি দেশে থাকুন আর বিদেশে থাকেন, তাতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। শুধু বেনজির আহমেদ নয়, বেনজির আহমেদের সঙ্গে যারা বিভিন্নভাবে অংশীদার এবং ব্যবসায়িক পার্টনার তাদেরকেও জিজ্ঞাসাবাদ আওতায় আনা হবে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ধাপে ধাপে সবকিছু তদন্ত করা হবে। তিনি ৩টি কারণে দুর্নীতি দমন কমিশনে বেনজিরের সহযোগিতা জিজ্ঞাসা করবে। প্রথমত, দুর্নীতি দমন কমিশন তার যে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি তার টাকাগুলো উত্তোলন করেছেন। প্রায় ১০০ কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। আর এই টাকাগুলো কোথায় গেল তার উৎস সন্ধান করার কাজ করছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংকে টাকা উত্তোলনের লেজার এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে দুর্নীতি দমন কমিশন খোঁজার চেষ্টা করছে কোথায় তিনি এই টাকা সরিয়েছেন। অন্য কোনো ব্যবসায়িক পার্টনারের কাছে তিনি টাকা রেখেছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অবসরের পর বেনজির বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তার পার্টনারশিপ তৈরি হয়েছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে ওই ব্যবসায়িক গ্রুপের সঙ্গে বেনজিরের সংখ্যা তার কাহিনী সর্বজনবিদিত। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অন্য একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে বেনজির আহমেদের দুর্নীতির অপকীর্তি প্রথম প্রকাশিত হয়েছিল বলেও কোনো মহল দাবি করছেন। বেনজির আহমেদের সাথে ঘনিষ্ঠ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাবেক পুলিশ প্রধানের কোনো বিনিয়োগ আছে কিনা সেটিও তদন্তে আসছে। এছাড়া অন্যান্য কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে বেনজির আহমেদের ঘনিষ্ঠতার খবর সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। বোট ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বেনজির আহমেদের সম্পর্ক পাওয়া যায়। এই সম্পর্ক উৎস খোঁজা হচ্ছে। বেনজির আহমেদ যখন পুলিশ প্রধান ছিলেন তখন একটি ফার্নিচার কোম্পানির সাথে তার সখ্যতার খবর পুলিশ মহলে আলোচিত ছিল। বিভিন্ন জেলায় পুলিশের সাজসজ্জার কাজটি ওই ফার্নিচার কোম্পানির মাধ্যমে করানোর বাধ্যবাধকতা আরোপ করেছিলেন সাবেক এই পুলিশ প্রধান। ওই প্রতিষ্ঠানটিকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে ধারণা করা হচ্ছে। বেনজির আহমেদ বিভিন্ন জায়গায় বেনামে বিনিয়োগ করেছেন, সেটিও উৎস খুঁজে বের করা হচ্ছে। তাছাড়া বেনজির আহমেদের সঙ্গে শোবিজের বিভিন্ন তারকাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারকাদেরও তিনি বিপুল উপঢৌকন দিয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই বিষয়গুলো নিয়ে দুদক কাজ করছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন বলছে তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনে যখন যাকে দরকার তাকেই দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করবে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।